তৎকালীন নির্বাচন কমিশন শুরু থেকে সবাই যারা এসেছিল সবার হাতে এটা দেওয়া আছে। পিআর পদ্ধতির গুরুত্বটা কেন আমরা মনে করি এই কারণে যে আমাদের দেশে রাজনীতি দুর্বৃত্তায়িত হয়ে গিয়েছে, অর্থাৎ সৎ লোকের হাতে রাজনীতিটা থাকছে না কালো টাকা এবং পেশি শক্তির প্রভাবের কারণে, এবং নির্বাচনে যে কী পরিমাণ টাকার খেলা হয় সেটা নতুন করে বলার কিছু নাই। ফলে যারা সৎ, যারা দেশপ্রেমিক, যারা ত্যাগী রাজনীতিবিদ তারা টাকার প্রতিযোগিতায় কিন্তু টিকতে পারে না এবং পেশি শক্তির প্রতিযোগিতায় টিকতে পারে না। ফলে রাজনীতির গুণগত মান একটা নিচের দিকে নেমে যাচ্ছে। সেই কারণে আমরা মনে করি যে যদি পিআর পদ্ধতি চালু হয়, যেটাকে আমরা সংখ্যানুপাতিক পদ্ধতি বলি, তাহলে আদর্শভিত্তিক যে রাজনীতি, অর্থাৎ ব্যক্তি পূজার বদলে আদর্শভিত্তিক রাজনীতির গুরুত্বটা বাড়বে। তখন ব্যক্তি নির্বাচন করবে না, নির্বাচনটা করবে দল, এবং দলের একটা প্রোগ্রাম আছে এবং বিভিন্ন দলের মধ্যে মতাদর্শিক পার্থক্য আছে, মানুষ পার্থক্যগুলো বুঝতে পারবে। এখন কিন্তু মানুষটাকে দেখে দলের আদর্শটাকে কিন্তু খুব একটা দেখা যায় না। সে কারণে আমরা মনে করি ব্যক্তিতন্ত্র বন্ধ করার জন্য, কালো টাকা পেশি শক্তি বন্ধ করার জন্য এবং মতবাদিক যে রাজনীতি সেটাকে প্রমোট করার জন্য পিআর পদ্ধতিটা খুবই বাংলাদেশে দরকার। এবং একই সঙ্গে আমরা এটাও মনে করি যে আমাদের দেশে এই শ্রেণী বিভক্ত সমাজে শ্রেণী পেশার যে রাজনীতি, অর্থাৎ বিভিন্ন পেশার মানুষের অনেক অধিকারের কথা আছে, অনেক সমস্যার কথা আছে, সেই কথাগুলো কিন্তু পার্লামেন্টে প্রতিফলিত হয় না, কারণ পার্লামেন্ট হয়ে যায় তখন কোটিপতিদের ক্লাব। এবং আমরা বাংলাদেশের অভিজ্ঞতায় সেটি দেখেছি যে কিভাবে পার্লামেন্ট কোটিপতিদের ক্লাব হয় এবং সেখানে গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের, শ্রেণী পেশার মানুষের কথা হয় না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তো সে কারণে আমরা মনে করি পিআর পদ্ধতিটা বাংলাদেশে, যদিও অনেকে বলার চেষ্টা করেছে নেগেটিভলি যে এটা অভিনব, এটা হবে কিনা, আসলে অনেক কিছুই তো অভিনব। ভোটাররা তার নেতাকে চিনবে না, তো ভোটাররা নেতাকে চিনবে, দল তাকে যখন মনোনীত করবে, দল তখন সুযোগ পাবে তার দলের ত্যাগী নেতাকে পার্লামেন্টে পাঠানোর। এখন কিন্তু দল নিজেই বিক্রি হয়ে যাচ্ছে কোটিপতিদের কাছে, কারণ কে কত টাকা ডোনেশন দিল, কে কিভাবে নমিনেশন নিল, কার সাথে বড় নেতার খাতির ইত্যাদি করে কিন্তু মনোনয়ন বাণিজ্য একটা আমাদের দেশে চলে। এবং মনোনয়ন বাণিজ্য যে গণতন্ত্রের জন্য কতটা খারাপ আমরা বিগত 20 বছরে বা 15 বছরে আমরা এটা কিন্তু দেখতে পেয়েছি। ফলে আমরা যেটা দেখেছি যে সরকারি চাকরি করেছে, আমলা ছিল, প্রচুর টাকার মালিক হয়েছে বা বিভিন্ন কালো টাকার মালিক হয়েছে, তারা কিন্তু দলীয় মনোনয়নগুলো পেয়েছে। এবং দলের জেল খাটা কষ্ট করে যারা ত্যাগী হয়ে রাজনীতি করেছে তারা কিন্তু রাজনীতিতে টিকতে পারে নাই। সে কারণে রাজনীতির গুণগত পরিবর্তন আনার জন্য, ব্যক্তি পূজা বন্ধ হওয়ার জন্য, পরিবারতন্ত্র বন্ধ হওয়ার জন্য পিআর পদ্ধতি আজকের যুগে সময়ের দাবি। এবং আমরা এটাও বলবো, গণ অভ্যুত্থান এমন কিছু আইডিয়াকে আমাদের সামনে নিয়ে এসেছে যেটি অনেকের কাছে মনে হয়েছে এগুলো তো আগে ছিল না, আগে অনেক কিছুই ছিল না, আগে তো কৃত্রিম বুদ্ধিমত্তাও ছিল না, সেটা তো এখন এসেছে, আগে তো স্যাটেলাইট টেলিভিশনও ছিল না, আগে তো এরকম টকশোও ছিল না। ফলে অনেক কিছুই নতুন আসবে এবং নতুনের কেতন উড়াতে হবে এবং নতুনকে ইতিবাচকভাবে প্রয়োগ করার মধ্য দিয়েই সমাজ এবং গণতন্ত্র এগিয়ে। জুলাই অভ্যুত্থানের কথা বলছিলেন, জুলাই সনদ যেটি 1 বছর কেন সময় আসলো, বা তো 1 বছরে আসলে আমরা কি এই ঐক্যমত্যের জায়গায় ফাটল ধরলো না ঐক্যবদ্ধ আরো হলো? দেখেন, জুলাই সনদ হলো একটা প্রতিশ্রুতি, রাজনৈতিক প্রতিশ্রুতি। আমরা বাংলাদেশটাকে স্বৈরতন্ত্রের কবল থেকে কিভাবে গণতন্ত্রের পথে নিয়ে যাব তার একটা ন্যূনতম রূপরেখা। এবং আমার যেটি মনে হয় যে জুলাই সনদ সেই ঘোষণাটা হতে পারত, এবং এখানে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার, কারণ তারা ক্যানভাসটাকে এত বড় করে ফেলেছে যে ন্যূনতম ঐক্যের জায়গায় যাওয়ার বদলে এটা আর অনেক বিস্তৃত হয়ে গিয়েছে। যেমন ধরেন, আমাদের দেশে নির্বাচন ব্যবস্থা নিয়ে তো সকলেই একমত যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া দরকার, কারণ আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয় না। ফলে এই জায়গায় তো সকল দলের ঐক্যমত্য রয়েছে। সুতরাং এই জায়গাটায় জুলাই সনদের একটা ঘোষণা হতে পারত। একই সঙ্গে নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড, যারা কালো টাকা ব্যবহার করবে, যারা পেশি শক্তি মাস্তানি করবে, তাদের প্রার্থিতা অযোগ্য বলে ঘোষিত হবে, সেই জায়গায় তো কোনো দ্বিমতের কোনো কারণ নাই। এবং একই সঙ্গে আমরা যদি মনে করি বিচার বিভাগের যে স্বাধীনতা, সে জায়গায় কোনো দ্বিমত নাই। গণমাধ্যমের যে স্বাধীনতা, সেখানেও কোনো দ্বিমত নাই। দুর্নীতির বিরুদ্ধে কঠোর একটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন, এরকম ন্যূনতম কিছু জায়গায় আমার মনে হয় না যে ব্যাপক কোনো দ্বিমত রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। মোটা দাগে এই জিনিসগুলোকে রেখে যদি জুলাই সনদটা ড্রাফটিং হয়ে যেত, আমার মনে হয় না জুলাই সনদের অজুহাতে নির্বাচন পেছানোর মতো কোনো পরিস্থিতি। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ দেলোয়ার হোসেন। তারিক ভাই বললো তো, আমার কি 1 মিনিট পিয়ার সম্পর্কে যদি বলেন, তারপরে আবার আসবো। দেলোয়ারের কাছে গেলে বেশি সময় দেন। আমার মনে হয় আমাকে 1 মিনিট একটু ক্লারিফাই করে দিই, তারপরে দেলোয়ারকে বেশি সময় দিয়ে দেন। এই তারিক ভাইয়ের কথার মধ্যে কিন্তু তার জবাব আছে। আপনি দেখবেন অতি বাম কি বাম আর ডান এই বিষয়ে একমত হয়ে গেছে। একটু পরেই দেখবেন দেলোয়ার
তারিক ভাই যেটা বলছে ওইটাই বলছে, শ্রেণী স্বার্থ আর কি। হ্যাঁ, তো নিশ্চিতভাবেই দেখবেন সেটা। আমি কেন বলছি, যেমন বললো কালো টাকার ব্যবহার এবং কি দৌরাত্ম্য কি বললো, এই যে পিয়ারের সিস্টেম, এই পিয়ারে হলো সবচাইতে কালো টাকার বেশি ব্যবহার। আপনি মানুষ তৃণমূলে যাবেন, কোনো প্রয়োজন নাই। মানুষ একটা এলাকায় একজন এমপি প্রার্থীকে রোল মডেল মনে করে, তার কাছে সুবিধা অসুবিধা। একজন দল যদি একজন কালো টাকার মালিককে বা একজন দুর্বৃত্তকে নমিনেশন দেয়, মানুষের একটু সুযোগ থাকে ভালো মানুষটাকে বেছে নেওয়ার। এই প্রক্রিয়া মানুষের হাতে কিন্তু থাকে না। দলকে আপনি আরও বেশি ক্ষমতায়িত করছেন। এরশাদের আমলে বেচা কিনা হয়েছে না, 2টা সিট পাইতো এরশাদ, ডাক উঠে বিক্রি করছে না মহিলা সংসদ সদস্য। তার মানে কি আপনি দলের হাতকে এত ক্ষমতাশীল করছেন, শীর্ষ নেতৃত্বকে, যে দল যাকে নিচ্ছে টাকা দিয়ে পয়সা দিয়ে, দুর্বৃত্ত হোক ডাকাইত হোক, তাকে দিয়ে দিতে পারছে। কিন্তু মানুষের কাছে যদি আপনি দিতেন, তাহলে কিন্তু সেই সুযোগটা তুলনামূলক কম থাকতো। সেই জন্য বলছি যে তারিক ভাইয়ের কথার মধ্যেই না, এটা খুবই কন্ট্রাডিক্টরি। কারণ আমরা বারবার বলি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আপনারাই বলছেন, এখন দলকে আপনি অভিযুক্ত করছেন। আমার বাবুল ভাই দলকে অভিযুক্ত করলো, এরশাদ করেনি। সুতরাং দল যদি বড় হয়, করেনি, ক্ষমতাটা আমি সব আপনার হাতে দেব, মানুষের হাতে রাখবো না। আপনি দলকে শুদ্ধ করেন, গণতন্ত্র হইল। আপনি দলকে শুদ্ধ করেন, মানুষ তো তখন দল ভোট চাওয়াটা তো অপরাধ না। আমাদের দল, আমরাও কিন্তু সবচেয়ে দ্রুত সময় নির্বাচন চেয়েছি এবং কোন সংস্কারকে কখনই আমরা নির্বাচনের প্রতিপক্ষ মনে করি না। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, নির্বাচন ফেব্রুয়ারিতে হয়ে যাওয়া দরকার, পারলে পরে আরো আগে। কিন্তু তাই বলে সংস্কারকে আন্ডারমাইন করা যাবে না। এবং আরেকটা জিনিস যেটা দরকার, বাংলাদেশের রাজনীতিতে যে আত্মসমালোচনার যে অভাব, যে শেখ হাসিনা তাদের যে সরকারের যে হত্যাকাণ্ড, গণহত্যা ইত্যাদির জন্য তারা অনুশোচনা করছে না। এই যে আত্মসমালোচনা না করার যে সংস্কৃতি, সেটা আমার বন্ধু এই যারা আমাদের দেশের রাজনীতিতে অনেকেই কিন্তু সে আত্মসমালোচনা করছে না, বিএনপিও করছে না। জামাত যে 71 সালে যে তাদের যে গণহত্যার সহযোগিতা, তারাও কিন্তু তার জন্য আত্মসমালোচনা ক্ষমা তারা চায় নাই। ফলে এই যে আত্মসমালোচনা না করার যে কালচার, এটাও কিন্তু আমাদের রাজনীতির একটা বড় প্রতিবন্ধকতার জায়গা। সে কারণে আমরা মনে করি যে আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে এবং আত্মসমালোচনা করলে পরেই আমরা নয়া বন্দোবস্তের দিকে যেতে পারবো। এবং নয়া বন্দোবস্তে আমাদের যেতেই হবে, কারণ এর কোনো বিকল্প নাই। কারণ গণতন্ত্র আমরা বঞ্চিত ছিলাম এবং গণতন্ত্রের বঞ্চনার যে কষ্ট, তার যে নির্যাতন, সেটা আমরা কিন্তু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কিন্তু দেখতে পেয়েছি। সে কারণে আমরা আশা করি যে আগামী দিনে একটা নির্বাচিত সরকার অতি দ্রুত আসবে এবং সঙ্গে সঙ্গে যে ন্যূনতম যে মৌলিক সংস্কার, যেটি আমি শুরুতে বলেছি, পার্লামেন্টারি সিস্টেম, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা এবং স্বাধীন দুর্নীতি দমন কমিশন ইত্যাদি জায়গাগুলোকে আমাকে গুরুত্বের সাথে দিতে হবে। এবং একই সঙ্গে গণতন্ত্রে ফেরার তো একটাই উপায়, ভোট। ভোট ছাড়া আরো একটি গণতন্ত্রের ব্যাপার আছে, সেটি হলো অর্থনৈতিক সংস্কার। আপনার এই রাষ্ট্রের যে ট্যাক্সের যে নীতি, আপনি কাকে, গরিব মানুষের জন্য ট্যাক্স আর এলিটদের জন্য ট্যাক্স কি এক হবে? ব্যাংকের সুদের হার, একজন সাধারণ কর্মজীবীর জন্য যে সুদের হার, আর শিল্প ঋণ যারা নেয় তাদের জন্য যে সুদের হার, সেই জায়গায় আপনি সংস্কার কতটুকু করলেন? অর্থাৎ অর্থনীতিতে যদি একটা গণতান্ত্রিক সংস্কার আপনি না আনতে পারেন, তাহলে রাজনীতিতেও কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা আসবে না। মানুষের পকেটে পয়সা না থাকলে, মানুষ যদি সাফারিংসের মধ্যে থাকে, অভাবের মধ্যে থাকে, সে কিন্তু রাজনীতির সুপরামর্শ বা সঠিক রাজনীতি তারা দিতে পারবে না। এই জন্য আমরা যেটা বলি যে কেউ খাবে তো কেউ খাবে না। অর্থনৈতিক সংস্কার কি কোনো পদক্ষেপ আপনি দেখছেন? না, সেটা তো নাই, সেটা নাই। বরং আমরা দেখতে পাচ্ছি দুর্নীতির পাহাড়। যারা জুলাই অভ্যুত্থানের শীর্ষে ছিলেন তাদের সম্পর্কে নানান কথাবার্তা শোনা যাচ্ছে। এবং আপনি একটু আগে বাবুল ভাই বলেছেন, আমরা তো এই তরুণরা তো আমাদের কাছে একটা আশার প্রদীপ হতে পারত, সেটি কেন হতে পারলো না? কেন তাদেরকে আমাদের বলতে হচ্ছে আবার তোরা মানুষ হ? কেন আমাদেরকে বলতে হচ্ছে? এই কারণেই আমাদের সমস্ত অভ্যুত্থানগুলো বারবার ব্যর্থ হয়ে যায়। এরশাদের বিরুদ্ধে যে অভ্যুত্থান হয়েছিল, সে অভ্যুত্থানের পরে যে রূপরেখা হয়েছিল 3 জোটের, সেটি কি বাস্তবায়িত হয়েছে? হয় নাই। 1/11-এর সময় সবচেয়ে খারাপ গালি ছিল সংস্কারবাদী। যেই দলে যে সংস্কারপন্থী, তাকেই কিন্তু দলের মধ্যে শাস্তি পেতে হয়েছে। এখন আবার দেখেন উল্টা, সংস্কার যে চায় সেই সবচেয়ে জনপ্রিয়। বলে রাজনীতির পাশা কিন্তু এভাবেই উল্টে যায়। গতকাল যিনি সংস্কারবাদী হিসেবে খারাপ ছিলেন, আজকে কিন্তু সংস্কারবাদী হিসেবে তিনি ভালো। আসল জায়গা যা হলো অর্থনীতি। আপনি যদি অর্থনীতিতে গতি ফেরাতে না পারেন, দেশের অর্থনীতির চাকা যদি সাম্যের দিকে নিতে না পারেন, তাহলে সমস্ত গণ অভ্যুত্থান, সমস্ত প্রচেষ্টা, সমস্ত নির্বাচন সবকিছুই বিফলে যাবে।